আজকে 25শে মার্চ 1971 সালের 25শে মার্চের এই দিনেই হয়েছিল বাংলাদেশের উপর গণহত্যা, জেনোসাইড, যেটা পাকিস্তানি বাহিনী যে জেনোসাইড করেছিল সেটা আপনারা সকলেই জানেন। সেই বিষয়ে আমি আপনাদের খুব বেশি কথা বলে বিরক্ত করব না। তবে একটা কথা কি জানেন, আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম পত্রিকাই দেখলাম কেউ কেউ খুব ছোট করে নিউজটা দিয়েছে। তার মানে মনে হয় যেন কারো দায়ী নেই। এই দেশটা স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, এটার কোনো বিষয়ে কারো দায় নেই। দায় সারা গোছের ছোট ছোট করে দিয়েছে। আপনারা কেউ বিশাল ব্যানার হেড দেখেছেন কিনা কোনো পত্রিকায় বা কোনো টিভি চ্যানেলে আমি জানি না, আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। সুতরাং বাংলাদেশটা আসলে কিভাবে আছে, মৌলবাদীদের কবলে কিভাবে পড়েছে তা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আমি বলেছি যে তারেক জিয়া ভারতের ভুল ভাঙাচ্ছে। জি ভাই, কেন ভুল ভাঙাচ্ছে জানেন? এই তারেককে ক্ষমতায় আনার পেছনে 5টা চুক্তি হয়েছিল ভারতের সাথে। সে 5টা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে বাংলাদেশে বসে ভারতের ভেতরে কোনো উচ্ছৃঙ্খলতা তৈরি হয় বা কোনো জঙ্গি আক্রমণের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবে না, বা বাংলাদেশের ভেতরে বসে এগুলো করা যাবে না, পাকিস্তানে আইএস রে আইনা বা অমুকরে আইনে এগুলো করা যাবে না। এটা ছিল চুক্তি। এরপরে চুক্তি ছিল যে নির্বাচনের পরে আপনার আওয়ামী লীগকে আনতে হবে, মানে রাজনীতি করার অধিকার দিতে হবে, বা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, যে মামলা মিথ্যা মামলা এবং যেই অবস্থা হয়েছে এগুলো সবগুলোকে উইথড্র করতে হবে। মামলা হইতে পারে পরিপূর্ণভাবে অন্যভাবে হবে, কিন্তু এই যে মিথ্যা সাক্ষী সবুত দিয়ে যা করা হবে এগুলো করা যাবে না। এই ধরনের 4-5টা চুক্তি। কিন্তু ভারত সরকার না, শুধু ভারত সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক এতদিন ভেবেছিলেন যে তারেক জিয়া মনে হয় তাদের কথাই শুনবে, তাদের কথাই বলবে, তাদের ভুল ভাঙা শুরু হয়েছে। যখন বিএনপি ভারত বুঝছিল যে আমেরিকা এবং পাকিস্তান, আমেরিকা পাকিস্তান এবং চায়না মিলে আপনার জামাতরে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে, তখনই দৌড়ঝাঁপ শুরু হয় রয়ের। তারা ভারতে গিয়ে দেখা করে, এরপরে আপনার খালেদা জিয়া জন্য শোক প্রস্তাব দেয়, খালেদা জিয়া মারা যাওয়ার পরে সরাসরি তাদের মন্ত্রী পাঠায়, তারেক জিয়া নির্বাচিত হওয়ার পরে তাদের স্পিকারকে পাঠায়, সব কিছুই করেছে। তো এরপরে কি হলো? এরপরে এখন দেখা গেল যে সেই যেই কপাল সেই মাথা। আমাদের দেশের কথায় আছে একটা, যে কোয়াল হেই মাথা ঠ্যাং দিদি কোয়ালাতা, মানে পা দিয়ে কপাল হাতাইতেছে। তো দেখেন, গত শুক্রবারে ভারতের গোয়েন্দা সংস্থার একটা বিশেষ মিটিং হয়েছিল, সেটা ভারতীয় অনেক পত্রপত্রিকা উঠছে, আপনার চাইলে খোঁজ করে নিয়ে দেখতে পারেন। যে ওইখানে যেই গোয়েন্দাদের যেই তথ্য বাংলাদেশ থেকে যা গিয়েছে এবং ওনারা যা আছে, এতে একটা জিনিস পরিষ্কার, যে এই যে বর্ডার অঞ্চলের যে 40% আসন যেটা জামাত জিতেছে, সেইখানে প্রচ্ছন্নভাবে সেই জঙ্গি গোষ্ঠী আইএসআই এর লোকজন দিয়ে আপনার কি করা হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম চলছে। এই বিএনপিকে আনার জন্য ভারত কিন্তু মিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে, তাদের গোয়েন্দা সংস্থা কাজ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ার সব কিছু করে এনেছে, যে তাদের বিশ্বাস ছিল যে তারেক হয়তো সেই কাজটাই করবে যা ভারত চায়, কিন্তু কিছুই করে নাই। হঠাৎ করে নির্বাচনের পরে আওয়ামী লীগের কিছু নেতা যারা পালিয়ে আছে বিদেশে, তারা হঠাৎ করে আওয়ামী লীগ অফিস খোলার একটা হিড়িক ফালাইছিল। তখনও মানা করেছিলাম যে ভাইয়ারা এই কাজ করিস না, এটা বিএনপি, এটা কথা দিয়া কথা রাখবে না। তাতে কি হলো? অনেক পোলাপাইন ধরা খাইলো। এখন আবার নেতাগুলো চুপ, সব চুপসাই গেছে, যা করতেছিল সব চুপসাই গেছে। এটা আগেই বলছিলাম। ভারত যখন বিএনপির ব্যাপারে একটু একটু কথা বলছে, তখন কিন্তু বলছিলাম যে বিএনপির ব্যাপারে শালা শিক্ষা হবে ভারতের। ইলেকশনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা নাই, বলছে যে না আওয়ামী লীগকে আমরা কোনো দলকে ব্যান করুক, এটা চাই না এটা চাই না, এগুলো বলছে তারেক। এখন কিন্তু পোল্টি, উনি বলছেন না, ওনার অন্য মন্ত্রীদেরকে দিয়ে বলাচ্ছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আমরা তুলব না। এবং গত পরশুদিন দেখলেন তো শামা ওবায়েদ কি বললেন, যে শেখ হাসিনাকে আনার জন্য তো আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমরা চেষ্টা করছি, চেষ্টা না, এমন কি ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতকে কড়া নোটিশ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তো শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, কারণ ভারত শেখ হাসিনাকে চাল হিসেবে রাখছে।
ভারত কারো বন্ধু না, ভারত তার নিজেরই বন্ধু, এটা আপনাদের বুঝতে হবে। ভারত তার নিজের বন্ধু, সে কারো বন্ধু না। জিও পলিটিক্সের ক্ষেত্রে এক দেশ আরেক দেশের খুব বেশি একদম আইসা যে আপনার যুদ্ধের জন্য ঝাঁপাইয়া পড়বে ওই রকম না। ট্রিটি, ওই যে ন্যাটো ট্রিটির মতো না যে এক দেশে বোমা পড়লে সব দেশ যাবে, না না না। ভারত তার নিজের স্বার্থ বুঝে, এটা বুঝতে হবে আপনার। ভারত তার নিজের স্বার্থে বুঝে, এটাই বুঝতে হবে। ভারত শেখ হাসিনাকে ওখানে রেখেছেন, আমাদের নেত্রীকে ওখানে রেখেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু ওরা রেখেছেন, ওদেরও স্বার্থ আছে। ওরা ওনাকে ওইখানে রেখে ওটা হুমকি ধমকি দিয়ে দেখতে চাচ্ছেন যে বাংলাদেশে অন্যরা ভয়ে ভীত থাকে কিনা। তার মানে এই শেখ হাসিনা আসছে, এই শেখ হাসিনা আসছে, একটা রদ তুলে দিয়ে কাজ আদায় করা, এটা হচ্ছে মূল কাহিনী। সেই ভারতকে এখন ভালোভাবে শিক্ষা দিচ্ছে কিন্তু তারেক জিয়া। উনি এখন কোনো কথাই মানছেন না। হ্যাঁ, তেল চাচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভারতের কাছে ওরা তেল চাইতেছে, এই চাইতেছে। আরে ভাই, ভারত দিতে বাধ্য। ভারতে তেল ডাল চাউল নুন সব দিবে, তার একটাই কারণ কি জানেন? তার একটাই কারণ হচ্ছে যে ভারত জানে যে এগুলো যদি এখন না দেয় তাহলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সৃষ্টি হলে তার দেশের সমস্যা। কারণ আপনারা যখন পাশাপাশি বাড়ি থাকে না, এক বাড়িতে আগুন লাগলে কি আরেক বাড়িতে কি আপনারা বসে ডিস্কো ড্যান্স করেন? তা না। তাড়াতাড়ি যেন ওই বাড়ির আগুন নিবেতে, কারণ ওই বাড়ির আগুন আপনার বাড়িতেও লাগতে পারে। সেম এইসব কাহিনী। তো এই কাহিনীতে এই মুহূর্তে ভারতকে চরমভাবে শিক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন অনেকগুলো ছবি আছে, এই যে যেসব জঙ্গি ইন্টারন্যাশনালি যাদের উপরে আপনার রেড সিগন্যাল আছে, যাদেরকে বন্দি করা হয়েছিল, এইসব জঙ্গি সব ছেড়ে দিচ্ছে। তারা যে তারেক জিয়ার সাথে হই হই রই রই কথা বলছে। পুরো বর্ডার এরিয়া, আমাদের যে বর্ডার এরিয়া, ভারত বাংলাদেশ বর্ডার এরিয়া, যেসব আসনে জামাত জিতছে, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো জামাতের দখলে, সেখানে আইএসের পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন যে কাজ করছে। এই যে গত 3 দিন আগে সম্ভবত ভারত, সারা ভারত থেকে সম্ভবত 33 জন লোক ধরেছে, তার মধ্যে থেকে 7 জন নাকি বাংলাদেশি, এরাও নাকি জঙ্গি। এখন অবস্থা বুঝেন যে ভারত যে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের দাম 1 পয়সাও দেয়নি, বরঞ্চ ভারতরে তারেক জিয়া বুড়া আঙ্গুল দেখাই দিয়েছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। তো দেখতে থাকি আমরা আরো কি কি হয়। আমি গতকাল একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, যে আলোচনায় ওই যে আওয়ামী লীগ বিরোধী শিবিরের প্রচারণার জায়গা থেকে বলা হয়েছিল, এবং সেটা থেকে আমরা পিক করেছিলাম যে 26শে মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে যেতে পারেন। এবং এটাও বলেছিলাম যে স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সুতায় বাঁধা। সে আলোচনায় আমি আপনাদেরকে বলেছি যে যতই বাধা দেওয়া হবে, যত রকম বাধা, এবং গত 2 বছর ধরে যত রকম বাধা দেওয়া হচ্ছে, কোনো না কোনো ভাবে একজন দুইজন হাজারো লক্ষ জনের প্রতিনিধি হিসেবে 32 নম্বরে তারা শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। এতে কোনো কোনো যে ছেদ পড়ছে তা কিন্তু না। কেউ না কেউ কোনো না কোনো ভাবে 32 নম্বরের দিকে যাচ্ছে। কোন রূপে একজন রিক্সাওয়ালা, সেই রূপ এই পেশার রূপ, একজন সাধারণ গৃহিণী, একজন শিক্ষক, একজন ছাত্র, কেউ না কেউ 32 নম্বর মুখী হচ্ছে সেই দিবসগুলোয় ধরে, এবং এই কণ্ঠগুলো লাখো মানুষের প্রতিনিধিত্ব করে। আবার এই ছেলেটি পুকুরের পীরগঞ্জ থেকে আসছি ধানমন্ডি 32। আপনি চিন্তা করতে পারেন 200-250 কিলোমিটার রাস্তা চালিয়ে সে এসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে, এবং সে এসে বাধার মুখে পড়ছে। বাড়ি 32 নম্বর পর্যন্ত যেতে পারবে না, সেখানে পুলিশ বলছে যে এখানে যাওয়া যাবে না, সরকারের নিষেধ আছে, আপনি পার্কে যেতে পারেন কিন্তু 32 নম্বরে যেতে পারবেন না। সাংঘাতিক সিকিউরিটি না? প্রতিষ্ঠানের সামনের রাস্তা দিয়ে আমি এর মধ্যে গিয়েছি, রিক্সায় করে প্রয়োজনে যাওয়া আসার পথে গিয়েছি, সেরকম কোনো বাধার মুখে পড়িনি। রাস্তার সামনে দিয়ে যাওয়া আসা, বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করা যায়। এক ঝলক দেখলে করে যায় ঘা লাগে, ঠিক ভালোভাবে দেখতে ইচ্ছা করে না। সেদিনও দেখলাম এক উশৃঙ্খল ছেলে সেখানে তার প্রাকৃতিক কার্য সারার জন্য দাঁড়াচ্ছে। একজন টানতেছে, বললো যে তুই যাইস না, এখানে প্রস্রাব করিস না। আরেকজন বললো না না একটু করে যাই। এরকম নানান রকম দৃশ্য ওখানে দেখতে হয়, তাই আমরা খুব একটা চোখ ফিরাই না। কিন্তু এই 32 নম্বর 7ই মার্চে যেমন হয়েছে, আওয়ামী লীগের লোকজন ফুল দিতে গিয়ে দিতে পারেনি, আচ্ছা নয়, সেটা আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল। কিন্তু এখন এই যে ছেলে 2 চাকার উপর দিয়ে 200-250 মাইল পার হয়ে চলে এসছে, এইরকম শ্রদ্ধা, সম্মান, আবেগ, ভালোবাসা, এগুলো কি ঠেকানো যাবে কোনোদিন? এগুলো ঠেকানোর কোনো উপায় আছে এই পৃথিবীতে? কিছু কিছু মানুষ আছে তারা প্রাণ দিয়ে দিবে এইসব শুধু সামান্য এই আবেগের জন্য। এটাই পৃথিবীর নিয়ম, এগুলো ঠেকানো যায় না। এবং এইটাই
নির্দেশ করে যে বাংলাদেশ থেকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শেখ মুজিবুর রহমান থাকবে। এবার আসেন সেই আওয়ামী লীগ বিরোধী শিবিরের একটা বয়ান, আমার দেশ পত্রিকা, আপনাদের সবসময় বলি আমার ভালো লাগে যে তারা স্পষ্ট কথা বলে, কিন্তু তাদের এইসব নিউজের মধ্যে দিয়ে না কিছু খবর চলে আসে। আমি যা দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারে আওয়ামী লীগের খবরাখবর পাওয়ার জন্য আমার দেশ পত্রিকা সবচেয়ে অথেন্টিক জায়গা। তারা আওয়ামী লীগ বিরোধী, বাট আওয়ামী লীগের খবর আপনি এখানে কোনো না কোনো ভাবে খুঁজে পেয়ে যাবেন। স্বাধীনতা দিবস ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এটা না লিখলে আবার তাদের পাঠকরা পড়বে না, এটা তাদের শুরু করতে হয়। আপনারা আমার দেশকে দোষ দিয়েন না, পাঠক বাঁচায় রাখতে হবে। তো দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দলটির নেতাকর্মীরা শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে বৃহস্পতিবার 25 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে। এছাড়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে তারা। ঘোষিত এসব কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা। এই জায়গাটাও মনে লিখতে হয় বলে লিখেছে। রাজনৈতিক অঙ্গনে কি উত্তেজনা হবে? পুলিশ আছে, বিএনপি সহ বিএনপি যদি মনে করে হ্যাঁ তো হ্যাঁ, বিএনপি যদি মনে করে না তো না। পুরো বিষয়টি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখানে আবার ওই অতি উৎসাহী পুলিশ ভাইদেরও কিছু কিছু নিশ্চয়ই দেখা যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার পরিকল্পনা করেছে শেখ হাসিনা ঐক্য পরিষদ। একই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আড়ালে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার একটি নীল নকশা তৈরি করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক শাহরিয়ার সুমন। কিসের আহ্বায়ক? কোথাকার আহ্বায়ক? মানে লিখেছে মন গড়া, টেবিলে বসে লিখতে হয় তো। তার সঙ্গে এই তৎপরতায় যুক্ত রয়েছেন হানিফ খান, সাইফুল আলম বাবুল ও ফরিদা ইলিয়াস। আচ্ছা, 2-3 জন, জানি না এগুলো তাদেরকে আবার কোনো কারণে ফাঁসিয়ে দেওয়ার কারণে কিনা। সূত্র জানায় নিষিদ্ধ এই সংগঠনের কার্যক্রমে ইন্ধন যোগাতে প্রায় 20 থেকে 25 জন সাংবাদিক ও তথাকথিত বুদ্ধিজীবীর একটি তালিকা গোয়েন্দাদের হাতে এসছে। অভিযোগ রয়েছে এই সাংবাদিকরা পর্দার আড়ালে থেকে সংগঠনকে পুনর্গঠন ও জনমত তৈরিতে কাজ করছেন। এর আগে ঈদের ছুটির সুযোগ নিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষণ ছাত্রলীগের কয়েকজন নেতা। বলতে লজ্জা পাচ্ছে যে মিছিলটা রাজু ভাস্কর্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে, ওটার আবার টাইনার শাহবাগ এলাকায় নিয়ে আসছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কেউ মিছিল করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সূত্র জানায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। মানে বুঝেন, পুলিশরে আরো অনধিকাল আওয়ামী লীগ খুঁজতে লাগানো হবে। সোর্স বাটপার ধরা দূরের থাক, জনগণের কাছাকাছি দূরে রাখা। মানে এই যে এই বুদ্ধিজীবীরা এরা হচ্ছে এই চক্করটা পাকাচ্ছে যে ইউনূস আমলে যা হয়েছে, দেশের সামাজিক শৃঙ্খলা যেদিকে ইচ্ছে এদিকে যাক, চোর বাটপারের দেশ ভরে যাক, পুলিশে খালি লাগাবো আওয়ামী লীগ খুঁজতে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মসূচি নিয়ে রীতিমতো পরিসর প্রচারণা চালানো হচ্ছে। আচ্ছা, মাঠ পর্যায়ে অফিস খোলার গোপন মহড়া, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয় পুনরায় খোলার একটি নীরব চেষ্টা চলছে। এ পর্যায়ে দেশব্যাপী অন্তত 45টি স্থানে আওয়ামী লীগ কর্মীরা কার্যালয় খুলে নিজেদের উপস্থিতি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, এখন পর্যন্ত 45তে খোলা আছে। এর আগে রমজান মাসের প্রথম দিকে রাজধানীর ধানমন্ডি 3 এলাকায় মিছিল করে। আবেগ ও মিডিয়া ট্রায়ালের কৌশল, নানান কিছু এখানে গল্প ফাঁদা হয়েছে। দীর্ঘ গল্প, দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। আওয়ামী লীগ এতই এসছে যে দেশ জুড়ে একেবারে নিরাপত্তা জোরদার করতে হচ্ছে। সবকিছুর পরে বলবো কি, এই যে এত রণসজ্জা দিয়ে চাইলেই কি আওয়ামী লীগকে বন্ধ করে রাখা যাবে?